What.com. Fair with Muffles comes tonight, comes to song. সবার জীবনে জানা অজানা কিছু প্যারানরমাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানরমাল ঘটনাগুলো ঘটেনি, সেই তীর্থ অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। যেভাবে লেখা আছে সেভাবে বুঝছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো তো। আমার নাম জোনায়েদ, আমি থাকি কুমিল্লা জেলায় দাউদকান্দি থানায় বারপাড়া নামক গ্রামে থাকি। এরপর তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন। তিনি লিখেছেন, যেহেতু আমি ঢাকা থেকে অনেক দূরে থাকি, সেই জন্য ঘটনাটি আপনাকে লিখে পাঠাচ্ছি। আমার ঘটনাটি পড়ে শোনালে অনেক খুশি হতাম। এই ঘটনাটি আমার এক বন্ধু, যার নাম সঞ্জয় মুরাদ, তার কাছ থেকে শোনা। তার এক বড় ভাই, সেই বড় ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছে। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। তার ভাই অর্থাৎ সঞ্জয় মুরাদের বড় ভাই গৌরবপুর হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। উনি প্রত্যেক দিন রাত্রে রোগী বা লাশ আনা নেওয়া করে। কোনো দিন রোগী বা লাশ না পান তাহলে ভাড়া টানেন, মূলত প্যাসেঞ্জার আনা নেওয়া করে। তেমনি একদিন কোনো রোগী বা কোনো লাশ না পাওয়ায় তিনি ভাড়া টানার সিদ্ধান্ত নেন। তাই তিনি গৌরীপুর স্টেশনে এসে কুমিল্লার কিছু প্যাসেঞ্জার নেন। প্রায় 5 থেকে 6 জন প্যাসেঞ্জার ছিলেন তার গাড়িতে, এবং 4-5 জন প্যাসেঞ্জার নিয়েই তিনি কুমিল্লার দিকে রওনা হন। তখন রাত আনুমানিক 12টা। প্রথম কিছুক্ষণ সব কিছু ভালোই চলছিল, কিন্তু ড্রাইভার বেশ কিছুক্ষণ গাড়ি চালাতে চালাতে রাস্তার পাশে কিছু একটা আবিষ্কার করেন। পরে তিনি গাড়িটি থামালেন। তিনি সহ গাড়ির সকল প্যাসেঞ্জার গাড়ি থেকে নেমে দাঁড়ালেন। তারপর তারা সবাই রাস্তার পাশে একটা মৃত লাশ পড়ে থাকতে দেখলেন। এই দৃশ্যটা কিন্তু সবাই দেখতে পেয়েছিলেন। যেহেতু গাড়িটা অ্যাম্বুলেন্স ছিলেন, তাই গাড়ির সকল প্যাসেঞ্জার সিদ্ধান্ত নেন লাশটিকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যাবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো যে তাদের মনে একটা সন্দেহ ছিল যে লাশটি এখনও লাশ হয়ে ওঠেনি, এখনও হয়তো বেঁচে আছে। এই জন্য তারা সিদ্ধান্ত নেন তারা লাশটিকে কুমিল্লা মেডিকেলে নেবেন। তারপর তারা লাশটিকে গাড়িতে ওঠায়। এরপর ড্রাইভার গাড়ি চালানো শুরু করল। এখানে বলা বাহুল্য যে ড্রাইভার সম্পূর্ণ একা সামনে ছিল, আর প্যাসেঞ্জাররা ছিল পেছনে, অর্থাৎ প্যাসেঞ্জাররা লাশের সাথেই ছিল। একটু দূর যাওয়ার পর গাড়ির প্যাসেঞ্জার গাড়ি থামাতে বলে। তারা সবাই বলল একটু পরে চা নাস্তা খেয়ে আসবে। তারা সকলেই ড্রাইভারকে রেখে চা নাস্তা খেতে গেল। তখন আনুমানিক রাত 1টা। ড্রাইভার বেশ কিছুক্ষণ রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে লাগলো, কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, প্যাসেঞ্জারদের আসার কোনো খবর নেই। এখন রাত আনুমানিক 2টা। রাস্তায় কোনো যানবাহনই নেই কোনো আলো, শুধুমাত্র ড্রাইভার একা রাস্তার মধ্যে বসে আছেন, আর পেছনে আছে একটা লাশ। এভাবে বেশ কিছুক্ষণ বসে থাকার পর পেছন থেকে হঠাৎ ড্রাইভারকে ডাক দিল। ড্রাইভার মনে করলেন প্যাসেঞ্জাররা হয়তো চা নাস্তা করে চলে এসেছে। এরপর ড্রাইভার কারো গাড়িতে ওঠার শব্দ পেল। ড্রাইভার মনে করলো যে প্যাসেঞ্জার হয়তো গাড়িতে উঠেছে। তখন ড্রাইভার গাড়ির পেছনে ফিরে তাকালো। পেছনে ফিরে তাকিয়ে ড্রাইভার যা দেখলো তা দেখার জন্য সে সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। সে দেখলো যে লাশটি বসে রয়েছে, আর তার দিকে বড় বড় 2টি লাল চোখ তাকিয়ে রয়েছে। এই দৃশ্য দেখে সে গাড়ি ব্যাক করে পাগলের মতো গৌরীপুরের দিকে আবার চালাতে লাগলো। এভাবে কিছুক্ষণ চালানোর পরে সে সেই লাশটাকে তার পাশের সিটে আবিষ্কার করলো। এই দৃশ্য দেখার পর তার ভয় আরো বেড়ে যায়। এরপর সেই লাশটি তার সাথে কথা বলা শুরু করলো। এ ভয়ে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিয়ে গাড়ি চালাতে শুরু করলো। পর্যায়ে সে গৌরীপুর হাসপাতালে পৌঁছে যায়। এরপর তার সহকর্মীরা তাকে গাড়িতে সেন্সলেস অবস্থায় খুঁজে পায়। তারপর তার সহকর্মীরা তাকে তার জ্ঞান ফেরান, এবং তার সাথে কি হয়েছে এটা জিজ্ঞেস করলে সে আবল তাবল বলা শুরু করে। অর্থাৎ সে সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল। তখন সে তার সহকর্মীদেরকেও বিশ্বাস করছিল না। মজার ব্যাপার যেটা হলো, তার সহকর্মীরা গাড়িতে কোনো লাশ খুঁজে পায়নি তখন। তো ড্রাইভারের সিটের পাশের সিটে এবং পেছনের সিটে অনেক রক্ত পড়ে থাকতে দেখে।
এই ঘটনাটি ঘটেছে আজ থেকে 5 মাস আগে। ঘটনাটি আমরা এতদিন জানতে পারিনি, কারণ সেই ড্রাইভার অর্থাৎ যার সাথে ঘটনাটি ঘটেছিল সে 4.5 মাসের মতো পাগলের মতো অবস্থায় ছিল। প্রায় অনেক চিকিৎসা করে সুস্থ করে তুললেও এখনও মাঝে মাঝে তিনি পাগলের মতোই আচরণ করেন। পরবর্তীতে আমরা তার সাথে দেখা করেছিলাম এবং অনুমতি নিয়েছিলাম ঘটনাটি শেয়ার করার জন্য। তিনি তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। এই ছিল ঘটনাটি। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। এরপর আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন, তার নাম আশফিয়া। তিনি ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই বলছি। আশফিয়া লিখছেন, আমি যে ঘটনাগুলো লিখছি এই ঘটনাগুলো আমার বাসায় ঘটে যাওয়া ঘটনা। আমরা এই বাসায় 2 বছর আগে আসি। বাসায় আসার কিছুদিন পর থেকে আমরা বুঝতে পারি এই বাসায় জিন বা অন্য কিছু বসবাস করে। আমাদের বাসায় আগে যারা ছিলেন প্রত্যেকটা রুমে দোয়া বা আয়াত লাগিয়ে রেখেছেন। এমনকি পেছনের দরজার দিকে পেন্সিল দিয়ে সূরা লেখা ছিল, যা আমাদের কাছে একটু আজবই লেগেছে। কিছুদিন পর আমার ভাবি রুমে একটা কালো ছায়া দেখতে পায়। কিছুদিন পর ভাইয়া আর ভাবি ঢাকার বাইরে চলে যায়। আমি ঠিক রাত 12টা হবে তখন ওই রুমে গিয়ে চিন্তা করছি যে আসলেই এখানে কি কিছু আছে। রাত আমার সামনে দিয়ে 2টা পা, জাস্ট 2টা পা হাঁটু পর্যন্ত লাফ দিয়ে দিয়ে আমার সামনে দিয়ে চলে গেল। তো মানুষের পায়ের মতো দেখতে ছিল সেই পাগুলো। এরপর থেকেই শুরু হয় ঘটনা। অনেক রাতে দেখতাম রান্নাঘরে কেউ রান্না করছে। এরপর রান্নাঘরের কাছে গেলেই কোনো কিছুই নেই সেখানে। রান্নাঘরে জীবন্ত মাছ রাখলে অনেক আওয়াজ হতো। 1 পাতিল কাঁচা মাংস রাখলে অর্ধেক গায়েব হয়ে যায়। সকাল 10টার পর ওই রুমে অনেক আজব আজব আওয়াজ হতে থাকে এবং পাটা দিয়ে বাটাবাটির আওয়াজ পাওয়া যায়। আওয়াজ বন্ধ হলে ওইখানে অসংখ্য সাদা মোমের গুঁড়া পাওয়া যায়। কিন্তু আমাদের বাসায় যে মুহূর্তে মোমের গুঁড়া পাওয়া গিয়েছিল সেই মুহূর্তে কোনো মোমই ছিল না। প্রায় রাতে আমি আমার হাতে লোমশ কিছু স্পর্শ অনুভব করতে থাকি, যা গরম কিছুর স্পর্শ। এরপর তাকালেই পাশে কোনো কিছুর অস্তিত্ব তখন খুঁজে পাওয়া যেত না। এসব ঘটনা ওই বাসায় ওঠার 3-4 মাসের মধ্যে ঘটতে থাকে। কিছুদিন পর আমার ভাই স্বপ্ন দেখে 2টা জিন ওর 2 হাত পা ধরে টেনে হিঁচড়ে ওর দরজার সামনে নিয়ে আসে এবং বলে ওরা 2জন জিন এই পাশের বারান্দায় ওরা 2জন থাকে। ওরা আমাদের তেমন কোনো ক্ষতি করবে না, কিন্তু এরা চায় না যে আমরা মিলাদ বা অন্য কোনো কিছু করি। এরপর আমার ভাই ঘুম থেকে উঠে দেখে যে ওর রুমের দরজার কাছেই সে পড়ে আছে। এটা শুনে আমরা সবাই চিন্তা করি যে এই বাসায় আসছি 4 মাস, কেউ কখনো আমরা বারান্দায় গিয়ে বসিনি বা ওই বারান্দা আমাদের কেউ কখনো ইউজ করেনি। কেন জানি ওই বারান্দাটা আমাদের কারো কাছে শান্তি লাগতো না। আরও অনেক কিছু এখনও ঘটে চলেছে, আর এখন আমরা বাসাটা ছেড়ে দিচ্ছি। এরপর তিনি লিখেছেন, যদি ভালো লাগে তাহলে এই ঘটনাটি সবার সাথে শেয়ার করবেন। তো শেয়ার করে ফেললাম। থ্যাংক ইউ কষ্ট করে আমাদের কাছে এমন ঘটনাগুলো পাঠানোর জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আমাকে এই ঘটনাটি বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো এই ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করেছি তার বাসা নারায়ণগঞ্জে। সে আমাকে ইমেল করে স্টোরি হিসাবে তার ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন। তো আমি সেটাই পড়ে শোনাচ্ছি। তো চলুন ঘটনাটি ফেরা যাক। ঘটনাটি ঘটেছিল তার দাদা এবং তার দাদার ছোট ভাইয়ের সাথে। তো গ্রাম অঞ্চলের মানুষ তারা তাদের ক্ষেত ছিল আর একটা ডিপ কল ছিল। রাতের বেলায় দেখবেন কি গ্রাম অঞ্চলে রাতের বেলায় ভোর রাতে বা মাঝরাতে ওরা পানি দিবে, খেতে পানি দেবে আর কি। তখন ছিল ধান লাগানোর শুরুর মৌসুম। তো সেই মৌসুমে তারা ধান সবেমাত্র লাগিয়েছে, এই জন্য পানির প্রয়োজন হয়। আপনি খেয়াল করে দেখবেন বা অন্য কারো থেকে জিজ্ঞাসা করে দেখবেন যে গ্রাম অঞ্চলে রাত্রেই পানি দেওয়া হয় আর কি। জমিতে রাত্রে পানি দেওয়া হয়, দিনের বেলা কৃষকরা কাজ করে। তো একদিন রাতে তার দাদা এবং তার দাদার ছোট ভাই আমার দাদা, আমি তার ভাষাতে বলতেছি, আমার দাদা এবং আমার দাদার ছোট ভাই জমিতে যায় আর কি। যাওয়ার পর ওই যে
আইল থাকে না, অনেক ভাষায় অনেক রকম করে বলে আর কি, মানে অনেক জায়গায় অনেক রকম বলে। আইল আমাদের এদিকে আইল বলা হয়। ওই আইল দিয়ে মানে ডিপ কলের পানি যায় আর কি। তো একদিন রাত আমার দাদা এবং আমার দাদার ছোট ভাই মাঠে যায়, দেখতে গেছে যে ডিপ কলটা চালু আছে কি না আর মানে পানি ঠিকঠাকভাবে যাচ্ছে কিনা। তো আমার দাদার এবং আমার দাদা ছোট ভাই যে ছিল না, দুজনে গেছে। তো যাওয়ার পর আমার দাদা দূর থেকে মানে বলতেছে কি যে দুইজন গেলে আর কি, মানে মানে তখন তো কাদা মৌসুম, মানে কাদা ছিল আর কি, নতুন নতুন ধান লাগিয়েছে মাঠে, তো কাদা থাকে তো। তো আমার দাদার পায়ে ছিল একটু সমস্যা, মানে একটু ফোড়া কোয়ালিটি। তো আমার দাদার ছোট ভাইরে বললে কি তুই গিয়ে একটু দেখে আয় যে টাইলটা ঠিকঠাকভাবে আছে কিনা, পানি ক্লিয়ারভাবে যাচ্ছে কিনা। তো আমার দাদার ছোট ভাই বলে কি আচ্ছা ঠিক আছে আমি দেখে আসি, তুমি এখানে দাঁড়াও। তো আমার দাদার ছোট ভাই যায় দেখতে। যাওয়ার পর আমার দাদা সেখানে অপেক্ষা করতে লাগে। তো আমার দাদা মানে ডিপ কল ছিল, ওই ডিপ কলের পাশেই অপেক্ষা করতে লাগে আর কি, মানে কিছুটা দূরে আর কি, মানে 2-3 মিনিটের দূরত্বে দাঁড়িয়ে থাকে। সে দেখতে পায় যে যাচ্ছে তার ছোট। তো যাওয়ার পর মানে অনেকটাই গেছে আর কি, তাকে দেখা যাচ্ছে না আর কি, রাতের বেলা তো তাকে আর দেখা যাচ্ছে না। তো তারপর যখন আধা ঘন্টা প্লাস হয়ে যায় তাও ফিরে না, আমার দাদা ছোট ভাই ফিরে না। তখন আমার দাদা একটু টেনশনে পড়ে যায় আর কি, বলে কি যে এতক্ষণ গেল তো ফিরে না কেউ। তো এটা ভেবে আমার দাদা তখন ওই পানি মানে কাদামাটিতে নেমে যায়, মানে এগিয়ে যায় দেখ। তারপর আমার দাদা কিছুটা যাওয়ার পর পিছন দিকে মানে একটা অনুভব করে যে একটা বাচ্চা মেয়ে কান্না করতেছে, একটা বাচ্চা মেয়ে কান্না করতেছে, মানে ডিপ কলের পাশে। ডিপ কলে যখন পানি পড়ে দেখবেন কি ডিপ কলে পানি পড়লে অনেকটা সাউন্ড হয়, সেই সাউন্ড কি মানে সাউন্ড ভিত্তি করে অনেক জোরে কান্না করতেছে। এটা দেখে আমার দাদা তো একটু দৌড় দিয়ে আসে। তো আসার পর দেখে যে ওই কান্নার আওয়াজটা থেমে গেছে। তো তারপর আবার মানে কন্টিনিউয়াসলি আবার আগের জায়গায় ব্যাক করতে লাগে, তো ফিরে যেতে লাগে। তো এমন সময় আবার দেখে যে একই অবস্থা পিছনে, মানে কিছুটা যাওয়ার পর দেখে যে আবার একই অবস্থা, কান্না করতেছে। মানে আগের কান্নার থেকে এই কান্নার সাউন্ডটা অনেক জোরে ছিল আর কি, মানে এখনকার কান্নার সাউন্ডটা অনেক জোরে ছিল আর কি। তারপরে সেটা আমার দাদা বুঝতে পারে যে এটা কোনো মানে বাচ্চা হতে পারে না, জিন বা কোনো কিছু। তারপরে আমার দাদা আর সেখানে না গিয়ে আমার মানে দাদার ছোট ভাইকে খুঁজতে যায়। তো তারপর সে দেখে যে মানে জমির শেষ প্রান্তে গিয়ে দেখে যে আমার দাদার ছোট ভাই পানি যায় না, যে আইল বললাম একটু আগে, ওই আইলটা ঠিক করতেছে, মানে একটু নষ্ট হয়ে গেছিলো, ওটা ঠিক করতেছে, এই জন্য আমার তো সময় লাগতেছিল। তো তখন পর্যন্ত আমার দাদার ছোট ভাইকে কিছুই বলেনি। তারপরে কাজ শেষ করার পর যখন আমার দাদা এবং আমার দাদার ছোট ভাই যখন ডিপ কলের মানে সামনাসামনি আসার পর দেখি যে মানে অনেকগুলো বাচ্চা যেভাবে একত্রে মিলে কান্না করলে যে সাউন্ডটা হয় না, সেম ওই সাউন্ডটাই হইতেছে, মানে অনেক জোরে। তখন আমার দাদার ছোট ভাই তো ভয় পেয়ে যায় যে এতগুলো বাচ্চা কোথা থেকে আসবে আর কান্নাই করতেছে কেন। তারপর আমার দাদা অনেকটা মানে সাহসী ছিল, এজন্য আমার দাদা সূরা কিরাত মানে যেগুলো পড়ার দরকার আর কি সবগুলো পড়তেছিল, দাদার ছোট ভাইকেও পড়তে বলতেছিল। তারপর এভাবে করতে করতে মানে যখন কিছুটা এগিয়ে আসার পর তখন তারা মানে অনুভব করতে পারে যে তারা যে মানে মানে জমিটা অতিক্রম করতেছে, এই অতিক্রম করার জমিটা তারা মানে অতিক্রম করতে পারতেছে না আর কি, পার হতে পারতেছে না। তখন তারা পিছনে লক্ষ্য করে যে তারা ডিপ কলটায় পার হতে পারে নাই, মানে পানি দেয় যেটা ওইটা পার হতে পারে নাই। ওই ডিপ কল থেকে আমাদের বাসা ছিল প্রায় 15 থেকে 16 মিনিট 17 মিনিট আশেপাশে এরকমটাই আনুমানিক। ওইটা পার হতে মানে হাঁটতে হাঁটতে আমার দাদারা তখন অনুভব করতে পারলো, তখনকার সময় ঘড়ি ছিল না, তারপরে তাদের অনুমানটা ঠিক ছিল, প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগছিল, মানে ওইটা করে মানে বাসায় আসতে পারতেছিল না আর কি, 45 মিনিট সময় হয়ে গেছে তাদের আনুমানিক সময়। তো তারা এক পর্যায়ে যখন মানে বেক করতেই পারতেছিল না, পরে আবার ডিপ কলের কাছে যায়। তো যাওয়ার পর তখন আবার স্বাভাবিক হয়ে যায়, স্বাভাবিক হওয়ার পর তখন আবার তারা ব্যাক করতে লাগে। তো তারপরে কিছুটা স্বাভাবিকভাবে আসার পর আমার দাদা মানে মানে অনুভব করে পিছনে কেউ একজন তাদের সাথে তাদেরকে ফলো করতেছে। তো এটা ভেবে আমার দাদা যখন পিছনে তাকায় তখন দেখে যে কেউ নেই। তখন আমার দাদার ছোটো ভাই একটু বেশি ভয় পাচ্ছিল। তো আমার দাদা করলো কি যে আমার দাদার ছোটো ভাই ছিল তাকে সামনে দিয়ে দিল, বললো কি তুই আগে যা। তাহলে সে আগে যাচ্ছিল। আমার আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আমার দাদা যখন রাতে বের হতো আমার দাদার কাছে সবসময় একটা লাঠি থাকতো আর কি,
জানেন হয়তো যে গ্রামের শিয়ালের উপদ্রব আছে, রাতের বেলায় শিয়াল দেখবেন কি আক্রমণ করে বসে, বা অনেক জীবজন্তু আছে যেগুলো, এই জন্য আমার দাদা লাঠি নিয়ে বের হতো। তারপরে যখন আমার দাদা লাঠিটা কাঁধে নিয়ে এগোচ্ছিল, এগোনোর পর কিছুটা আসার পর যখন মানে একটু পরেই তার কাঁধে কে যেন হাত রাখে, মানে আমার দাদা পিছনে ছিল, তো পিছনে থাকার কারণে আমার দাদার পিঠে কে যেন হাত রাখে আমার দাদা বুঝতে পারে। তো মানে এভাবে লাঠিটা ছিল, মানে কাঁধের পর ছিল, তখন কাঁধের পর থেকে লাঠিটা নামিয়ে মানে সূরা ইয়াসিন এক মুবিন পরে লাঠিতে ফু দিয়ে আমার দাদা করে কি ওই লাঠিটা মানে পিছন দিকে আর কি বাড়ি দেয়। বাড়ি মারার পর তখন একটা মানে ওই কোনো কিছু থাকলে আর কি, পিছনে যদি কোনো কিছু থাকে, উপর থেকে যদি কোনো কিছু পড়ে, মানে নিচে যদি পড়ে কাদামাটির পর, দেখবেন কি অনেকটা সাউন্ড হয়, অনেকটা সাউন্ড হলো। তখন আমার দাদা এবং আমার দাদার ছোটো ভাই পিছনে লক্ষ্য করলো, খেয়াল করলো, দেখলো যে পিছনের জমিটাতে অনেকটা খানি জায়গা ধরে আর কি মানে নষ্ট হয়ে গেছে আর কি, মানে এরকম এমন অবস্থা হয়ে গেছে যে কোনো কিছু পড়ছে উপর থেকে। তো এটা দেখার পর আমার দাদা এবং আমার দাদার ছোটো ভাই তখন আর কোনো কিছু না ভেবে দ্রুত বাসায় চলে আসে। তো বাসায় চলে আসার পর যখন আমার দাদা মানে ভাবে কি যে মানে আমার দাদার সাথে এগুলো আগে ঘটেছে আর কি, মানে এতটা ভয়ের কোনো ঘটনা না, আগে ছোটোখাটো ঘটনা ঘটেছে, তবে এখনকার মতো না, মানে এই ঘটনার মতো না আর কি। তারপরে আমার দাদার ছোটো ভাইকে মানে ফজরের পর ডেকে তুলে আমার দাদা আবার যায়, ফজরের পরে আবার যায়, যেন পানিতে মানে ডিপ কল ছাড়বে, দিনের বেলা কিছু একটা কাজ করবে, যদি পানি না পায় রাগারাগি করবে, মানে এরকম ভেবে আমার দাদা আবার সেই মানে ডিপ কলটা চালু করতে যায়। তো যাওয়ার পর আমার দাদা আবার মানে ওই ভুঁই আমরা বলি, যেটা জমি অনেক জায়গায় অনেক রকম বলে, তো আমরা বলি ভুঁই আর কি, জমি। ওই জমিতে দেখে কি যে অনেকটা জায়গা ধরে মানে নষ্ট হয়ে গেছে, পুরো একদম নতুন ধান লাগিয়েছে, পুরো নষ্ট হয়ে গেছে। ওই জমিটা যার ছিল সে একদমই গরিব। তো আমার দাদা ওটা জরিমানা দিল, তো গরিব থাকার কারণে জরিমানা দেওয়ার পর আমার দাদা আবার বেশ কিছুদিন মানে তখন আর আমার দাদা রাতে আর যাইতো না, মানে রাতের বেলা পানি দিতে যাইতো না। তখন ফজরের পর 1-2 ঘন্টা, আবার বিকেলের দিকে কিছু ঘন্টা মানে মানে পানি দিত আর কি। তো আমার দাদা তখন আর রাতে পানি দিতে যেত না আর কি মাঠে। তারপরে আমার দাদাকে আবার মানে স্বপ্নে দেখানো হতো যে সে যেন আবার পানি দিতে গেছে, তাকে সেবার আর সে বেঁচে ফিরতে পারেনি। এটা দেখে আমার দাদা খুবই ভয় পেয়ে যায়, সে অসুস্থ হয়ে যায় দিন দিন। এভাবে করতে করতে 4-5 বছর পর আমার দাদা মারা যায়। তো এই ঘটনাটি আমার দাদার ছোটো ভাইয়ের কাছ থেকে শুনেছি, তো সেটাই এখন আমি আপনার কাছে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ সোহাইব। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি যে আপনি সবসময় ভালো থাকেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করেন। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে নেওয়া। তো বড় ভাইয়ের বাসা আমার বাসার পাশেই, তো আমি ঘটনাটি তার কাছে গিয়ে ঘটনাটি নিয়েছি। তো ঘটনাটি সে যেভাবে বলছে আমি আপনাকে সেভাবে বলছি। তো মাহফুজ ভাই, আমার বড় ভাইয়ের মাঠে অনেকগুলো পুকুর থাকার কারণে সে মাঠে গিয়ে পুকুরগুলো দেখাশোনা করে। তো অনেকগুলো পুকুর থাকার কারণে সে রাতে ওই পুকুরগুলোতে পাহারা দেয়। ওই মাঠেও অনেকের পুকুর আছে, তাদের সঙ্গে একসাথে পাহারা দেয়। তো মাহফুজ ভাই হঠাৎ একদিন সে একাই পুকুরে যায়, তার সাথে যে লোক গেছিল সে তাকে বলছে যে তুমি একটু এইখানে থাকো, আমি একটু ঘুরে আসি। তো সে লোক মাঠ থেকে চলে আসে। তো তখন আমার বড় ভাই একাই থাকে। তো পরবর্তীতে আর সে লোক আর মাঠে যায়নি। ও ভাবছে যে আমি তো একজনকে রেখে আসছি, ওই সবগুলো পুকুর একসাথে, পুকুর পাশাপাশি পুকুর, ও সবগুলোই দেখে রাখবে। তো আমার বড় ভাই সে তখন ওই পুকুরগুলো দেখাশোনা করতে শুরু করে। তো রাত হয়ে গেছে মাহমুদ ভাই, তখন রাত প্রায় 12:30 কি 1টা এরকম বেজে গেছে। তো আমার বড় ভাই ওই পুকুরের পাড়ে একটা ছোট্ট ঘর তোলা আছে, সেই ঘরের থেকে ওই পুকুরগুলো পাহারা দেয়। তো ঘরের ভিতর শুয়ে আছে। তো হঠাৎ একটা আওয়াজ শুনতে পায় যে কে যেন পাশ থেকে চেঁচাচ্ছে। তো আমার বড় ভাই আর ওটা অত গুরুত্ব দেয় না। তো সে রুমের ভিতরে ওই ছোট ঘরের ভিতরে ওইখানেই শুয়ে থেকে ওই কি হচ্ছে বাইরে কি করতেছে সেগুলো লক্ষ্য করতে থাকে।
তো মাহফুজ ভাই পুকুরের ওই পাশে যে পাড় আছে না, ওই পাড় থেকে অনেক জোরে জোরে আওয়াজ শুনতে পায়। তো সে তখন এই ঘর থেকে বেরিয়ে তার আর কি প্রসাব চাপে, তো সে প্রসাব করার জন্য আর কি ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হয়ে চারপাশে লাইট মারে, প্রসাব করে, তো তখন আর কিছু দেখতে পায় না। তো সে আরো অনেকগুলো পুকুর আছে, সেগুলোতে ঘুরে আসে। তখন আর কোনো মনে করেন যে ওইরকম শব্দ নেই যে বাইরে থেকে কেউ চেঁচাচ্ছে, এরকম আর শব্দ সে শুনতে পায় না। তো পুকুরগুলো দেখাশোনা করার পর সে আবার ওই রুমে চলে আসে, মানে যে ছোট ঘরটা আছে না, ওই ঘরটাতে চলে আসে। ওই ঘরে আসার পর কিছুক্ষণ পর আবার মনে হচ্ছে যে বাইরে থেকে অনেকগুলো লোক একসাথে মনে করেন যে যেরকম চেঁচারে আওয়াজ হয় না, ওইরকম আওয়াজ হতে থাকে। তো আমার বড় ভাই ওই ঘরের ভেতর থেকেই বলতেছে, কি রে বাইরে চেঁচামেচি করিস? তো সে আর বাইরে হয় না। তো আরো জোরে মনে করেন যে আওয়াজ হতে থাকে। তো তখন সে অনেক একটু বিরক্ত হয়ে বাইরে বের হয়ে দেখে যে তখন কিছুই নেই, লাইট মারে কিছুই নেই। তো আবার সে রুমের ভিতরে আসার পরে সে আর তখন আর ঘুমায় না ঘুমিয়ে রুমের ভিতরে বসে থাকে। তো তা বসে থাকার পর আস্তে আস্তে মনে হচ্ছে যে ওইখানে অনেক মনে করেন যে একসাথে অনেকগুলো লোক যে জড়ো হলে যেরকম শব্দ আনাগুলো শোনা যায়, সেরকম আর কি। তো সে তারপরে অনেক বিরক্ত হয়ে রুমের ভিতর থেকে আর কি বকাবাজি শুরু করে যে কি আছিস রে ওইখানে, এত ডিস্টার্ব করছিস আমাকে, আমি যদি বাইরে বের হই তাহলে কিন্তু তোর খবর আছে আর কি। এরকম অনেক বাজে কথা বলে আরো এই গালাগালি করে। তো তারপরে আর কোনো আওয়াজ হয় না। তারপরে মাহফুজ ভাই এইসব কথা বলে আবার ঘরের ভিতরে বসে থাকে। তো এই শব্দটা তখন আর হয় না। তো পরবর্তীতে রাত প্রায় আপনার 3টা কি 3:30 বাজে। তো এরকম টাইমে আপনার মনে করেন যে এই আওয়াজটা আবার আস্তে আস্তে মনে হচ্ছে যে পাড় দিয়ে, পুকুরে যে পাড় আছে না, ওই পাড় দিয়ে আস্তে আস্তে কাছে চলে আসছে। তো এরকম সে বসে থাকে এরকম সে বিষয়টা লক্ষ্য করার পর সে মাদ্রাসায় পড়ছিল। তো তার বয়স অনেক, সে মাদ্রাসায় পড়ছিল ছোটবেলায়। তো সে তো হাদিস কোরআনের বিষয়ে কিছু একটা জানে। তো সে হাদিস কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তখন ফজরের আজান দিয়ে দেয়। ফজরের আজান দেওয়ার পর সে ওই পুকুর থেকে বাসায় চলে আসে। তখন আমার বড় ভাই বাসায় এসে এই নামাজ পড়তে যায়। ফজরের নামাজ পড়ে বাসায় এসে ঘুমানোর পর দুপুরে আর কি যে লোকটা কালকে রাতে তার সাথে গেছিল, সে লোকের সাথে দেখা হয়। তাকে বলে যে আপনি এই বাসায় চলে আসবেন, তাহলে আমাকে বলে আসবেন না, আপনি যে চলে আসছেন আমাকে একা ফেলে রেখে, আপনি তো এই কাজটা ঠিক করেন না। তো সে লোক বলে যে আজকে দুজনে একসাথে থাকবো না, আজকে আর এরকম সমস্যা হবে না। তো আজকে আবার যখন এই পুকুরে যাবে তখন ওই লোকের একটা সমস্যা হওয়ার কারণে সে লোকটি আর যেতে পারে না। তো তখন আমার বড় ভাই একাই সেই পুকুরে আবার যায় দেখাশোনা করার জন্য। পুকুরটা আপনার ওই মাঠের ভিতর পুকুর আছে অনেকগুলা, পুকুরের আশেপাশে অন্য পাশে আরো অনেক লোক থাকে। তো সেই কারণে আমার ভাই এই পুকুরে যে থাকে, পুকুরের ভিতরে কোনো সমস্যা হলে কাউকে ডাক দিলে সেখান থেকে চলে আসবে। তো আজকে সে একাই থাকার পর আপনার মাহফুজ ভাই রাত 2টা কি 2:30টার দিকে ওই কালকে যে ঘটনাটা ঘটছিল সেরকম ভাবে মনে করেন যে আজকে ঘটনাটা ব্যতিক্রম, যে সে গতকালকে ঘটনাটা ঘটেছিল পুকুরের ওই পার থেকে, কিন্তু আজকে ঘটনাটা ঘটছে যে ভাইয়া যে ঘরটাতে থাকে না, ওই ঘরটার চারপাশ দিয়ে মনে হচ্ছে যে কেউ হাঁটতেছে আর চিল্লাচ্ছে, অনেক জোরে জোরে চিল্লাচ্ছে, যে এমন ভয়ানক কণ্ঠে চিল্লাচ্ছে যে মনে করেন যে মাহফুজ ভাই আমার ভাই তো অনেক ভয় পায়। রুমের ভিতরে কাঁথা কম্বল ছিল, ওইগুলো গার মোড়ায় দিয়ে সে শুয়ে থাকে। তো অনেকক্ষণ শুয়ে থাকার পরে বিষয়টি আস্তে আস্তে মনে করেন যে মাহফুজ ভাই আরো অনেক বাড়তে থাকে। মনে হচ্ছে যে হাজার হাজার লোক একসাথে যে জড়সড় হলে যে সমাগম হয় না, সেরকম আর কি শব্দ হচ্ছে। তো আমার ভাই রুমের ভিতরেই শুয়ে থাকে আর দোয়া পড়তে থাকে। যে এই ঘটনা এরকম সিচুয়েশনে সে অনেকবার পড়ছে, কিন্তু আজকে যে ঘটনাটা তার সাথে ঘটতেছে
কি এরকম ঘটনা আর তার সাথে কার কখনোই ঘটেনি। সে আজকের এই বিষয়টি নিয়েও অনেক ভয় পায়। তো সে হয়তো এই রুমের ভিতরে শুয়ে থেকে আয়াতুল কুরসি কোরআন তেলাওয়াত করতে থাকে। করতে করতে এক পর্যায়ে এই বিষয়টি নিস্তব্ধ হয়ে যায়। তো আমার বড় ভাই বলল যে আমার সাথে আজকে যে ঘটনাটি ঘটছে এটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আমার সাথে আরো ঘটনা ঘটছে, তো কিন্তু এই ঘটনার মতো আর কোনো ঘটনা হয়নি। তো মাহফুজ ভাই, আজকে ছিল আমার এই ঘটনা। পরবর্তী ঘটনা নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সোহাইব ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ হৃদয়। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো সঙ্গেই আছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করব আমি, সেই ঘটনাটি আমার চাচার সঙ্গে ঘটেছে। তো গ্রামে জানেন মাহফুজ ভাই যে কারেন্ট চলে গেলে এই 2-3টা বাড়ি সবাই একসঙ্গে হয় এবং একসঙ্গে হয়ে গল্প করে। তো ওই রকমই আর কি সবাই মিলে একসঙ্গে গল্প করছিলাম। তো তখন আমার চাচা আমারে সবাই একটা ঘটনা বলে, আমার চাচার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে আর কি ওইটাই আমাদেরকে বললো। তো মাহফুজ ভাই চেষ্টা করবো আমার চাচার মতন করে বলার, ও যেভাবে বলছে সেভাবে আপনারে বলার চেষ্টা করব। ঘটনাটি আজ থেকে 6 বছর আগে হয়। তো ঘটনাটি ঘটছে মাহফুজ ভাই বৃষ্টির দিনে। স্বাভাবিকভাবে বৃষ্টি যখন পড়ে এবং মাহফুজ ভাই বলতে গেলে বন্যা, যখন বন্যা হয় কি জোরে যখন বৃষ্টি হয় তখন গ্রাম অঞ্চলে মাহফুজ ভাই অনেক পানি হয়। তো মাহফুজ ভাই এই পানিগুলো গড়ে সব বিলে যায়, মাহফুজ ভাই বিলে যায়। তখন গ্রামের সবাই বিলে যার যার মতো খাদুম, আমাদের এদিকে খাদুম বলে মাহফুজ ভাই, মাছ ধরার জন্য খাদুম লাগায়। তো আমার চাচা তখন এই বৃষ্টির দিনে বিলে যায় খাদুম নিয়ে, বিলে যায় খাদুম লাগাতে যায়। তো মাহফুজ ভাই রাত কয়টার দিকে হবে, হয়তো 12টার দিকে মাহফুজ ভাই খাদুম লাগাতে যায়। ঠিক খাদুম লাগায় বাসায় চলে আসে এবং এই খাদুমগুলো মাহফুজ ভাই হয়তো জানেন আপনি, যে খাদুমগুলো তুলতে হয় ধরেন আপনার রাত 3টা কি 4টার ওইদিকে খাদুমগুলো আবার তোলা হয়। তো মাহফুজ ভাই আমার চাচা ওই রাত 3টা-4টার ওইদিকে খাদুম তুলতে যায় এবং খাদুম তুলতে যায় দেখে একটা খাদুমও আর নেই। খাদুম যেখানে লাগাইছে মাহফুজ ভাই সেইখানে আর খাদুম নেই। তো আমার চাচা এইগুলো দেখে একটু অবাক হয়ে যায় এবং একটু আশেপাশে খোঁজে কিন্তু পায় না মাহফুজ ভাই। এইরকম করে একটু পুকুর থেকে উঠে যায় এবং এগিয়ে যায়, দেখে যে মাহফুজ ভাই খাদুমগুলো একটা পুকুরের বাঁধে পড়ে আছে, বাঁধের উপর পড়ে আছে। এইগুলো দেখে এবং দেখার পরে আবার কি করবে, আমার চাচা বড় বড় মতন ওই খাদুম 2টা না 3টা ছিল, যে কয়টা ছিল মাহফুজ ভাই এগুলো আবার যেইখানে লাগাইছিল মাহফুজ ভাই ওইখানে লাগায় কি আমার সঠিক মনে নেই। হয়তো ওই খাদুমগুলো আবার বাসায় নিয়ে আসে মাহফুজ ভাই। বাসায় নিয়ে আসার পর সেই দিনটা যায়, আবার রাত 12টার ওইদিকে আবার যায় ওই যে জায়গা লাগাইছিল মাহফুজ ভাই খাদুমগুলো ওই জায়গা আবার খাদুমগুলো লাগায় চলে আসে মাহফুজ ভাই বাসায়। তো বাসায় আসার পর আবার রাত কয়টা 3টা না 3:30টার ওইদিকে মাহফুজ ভাই আমার চাচা আবার বিলে যায়। যাওয়ার পরে যে জায়গায় খাদুম লাগায় ওই জায়গা যায় মাহফুজ ভাই। যাওয়ার পরে আবার মানে পরবর্তী দেখে যে ওই খাদুমগুলো আর নেই, মাহফুজ ভাই খাদুমগুলো আর নেই। তে আমার কাকার একটু সন্দেহ হয় এবং যে সোজা ওইখানে যায় মাহফুজ ভাই, যেইখানে খাদুম 2টা ছিল ওইখানে যায়। যাওয়ার পর দেখে মাহফুজ ভাই ওইখানে খাদুম 2টা আবার পড়ে আছে। তো আমার চাচা আর কি করবে, একটু সন্দেহ হয় এবং আশেপাশে একটু দেখার পরে মাহফুজ ভাই আমি আর কিছু দেখি না এবং বাসায় চলে আসি খাদুম নিয়ে আসার পরে আমি আর কি করি, যে জায়গায় খাদুম লাগাই ওইখানে আর খাদুম লাগাই না মাহফুজ ভাই, খাদুমগুলো না লাগাইয়া অন্য 2-3 সাইডে লাগাই। তো লাগানোর পর আমি রাত 12:30টার দিকে লাগার একটু বাড়িতে আসি না, একটু সন্দেহ হয়। এই কারণে আর কি মাহফুজ ভাই একটু পাশে ফাঁকে আমি খাড়া থাকি, একটু মানে অনেকটাই ফাঁকে আমি একটু খাড়া থাকি।
খাড়া থাকার পর 30 মিনিট, প্রায় 30 মিনিট খাড়া থাকি, কিন্তু কিছু আমার চোখে পড়ে না মাহফুজ ভাই। এই কারণে আর কি আমি বাসায় চলে আসি। আস্তে আস্তে আমার প্রায় রাত 1টা বেজে যায়। বেজে যাওয়ার পর আর আমি কি বাসায় আসি, ঘুম আসি না। একটু পর আর কি আমি আজকে একটু ওই ঘটনা ঘটে এই জন্য কি আর একটু আগে যাওয়ার চেষ্টা করি মাহফুজ ভাই। ধরেন 3টা, 3:30টার দিকে যাই, সেই জায়গায় আজকে আমি বাড়াইছি 2টা, 2:30টার দিকে। আজ রাত 2:30টার দিকে আমি টস হাতে নিয়ে বাড়াইছি বিলের উদ্দেশ্যে। তো মাহফুজ ভাই আমি যখন আমার যে যে জায়গায় খাদমগুলো লাগাইছিলাম ওই জায়গায় যাই। যার পর মাহফুজ ভাই আমি তো অবাক মাহফুজ ভাই, আমার চোখে আমি যে কি দেখছি মাহফুজ ভাই, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে মাহফুজ ভাই এমন একটা কাহিনী। মাহফুজ ভাই সাদা পরিহিত একটা মহিলা, মাহফুজ ভাই মহিলা আর কি মানে খাদমটা হাতে নিয়ে খাদমের মধ্যে হাত দিয়ে মাছ বের করে মানে কাঁচা মাছ আমার যেগুলো পড়ছিল খাদমে ওইগুলো একবারে মাহফুজ ভাই আমার গালে নিয়ে খেয়ে ফেলছে মাহফুজ ভাই। এই দেখে আমি তো অবাক। এই ঘটনাটি আমার নিজের চোখে দেখে মাহফুজ ভাই আমি অনেক ভয় পেয়ে যাই এবং ওইখান থেকে তৎক্ষণাৎ আমি চলে আসতে লাগি। তখন মাহফুজ ভাই ওই সাদা শাড়ি পরিহিত মহিলা আমাকে ডাক দেয় যে এই কোথায় যাস তুই, এমনভাবে মাহফুজ ভাই ডাক দেয় আমি অনেক ভয় পেয়ে যাই। মানে কিভাবে হা হা করে হেসে আমার ডাক দেয়। তো আমি তখন ভয় ওইখানেই দাঁড়িয়ে যাই এবং আমার পিছন থেকে হা হা করে বলল যে কোথায় যাস তুই, কোথায় যাস, তোর খাদুম নিবি না, তোর খাদুম নিয়ে যা, তোর খাদুম নিবি না। তখন আমি আরো ভয় পেয়ে যাই এবং ওইখানেই মাহফুজ ভাই ওইখানেই অজ্ঞান হয়ে যায় এবং আমার জ্ঞান থাকে না। পরের দিন আমি যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমার নিজের বাসায়। তখন আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করি যে আমি এখানে আসলাম কিভাবে, আমি তো মাটি ছিলাম, চকে বিলে ছিলাম, বিলে থেকে এখানে আসলাম কিভাবে। মানে আমার মাউস ভাই তখন আমার কথা বলতে আমি থেতে মেতে লেগে যাচ্ছিল। তো তখন আমার ওয়াইফ তখন আমাকে বলে কি তুমি কি বলো, তুমি তো চকেই যাও নাই, তুমি তো বিলে যাও নাই, তুমি বিলে খাদম তুলতে যাবো। আমি রাত্রে তোমারে ডাকলাম, তোমারে বললাম, তুমি বললা যে না আজ যাবো না। তে মাহফুজ ভাই এই ঘটনাটি যখন আমার সামনে ঘটে কি এই কথাটা যখন আমি আমার ওয়াইফ থেকে শুনি তখন তো আমি অনেক ভয় পেয়ে যাই এবং আর আমি কোনোদিনও মাহফুজ ভাই বিলে যাই না এবং আমার যে খাদমগুলো চকে ছিল বিলে ছিল এগুলো আর আমি কোনোদিনও আনতেও যাই না আর চকেই যাই না মাহফুজ ভাই ভয় পেয়ে রাত্রে। অবশ্যই দিনে যাই, আমাদের মাঠে জমি ছিল, জমি চাষ ওইগুলো আর কি ধান খেত এইগুলো এর জন্য যায়, আর রাত্রে কোনোদিনও চোখে যায় না। এই ঘটনাটি ঘটার পর এই ছিল আজকের ঘটনা মাহফুজ ভাই। আশা করি আপনি ভালো আছেন এবং ভালো সঙ্গে আছেন। ধন্যবাদ। ধন্যবাদ হৃদয় ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ঘটনাটি শোনার জন্য এবং পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।